নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটির সূচনাতে আমি দু একটি কথা বলবো, খুব প্রয়োজন, তাই জন্যই দু একটি কথা বলবো, তারপর একদম পুরোপুরি প্রেডিকশনে ঢুকে যাব। তার আগে জানিয়ে রাখি যে এই প্রেডিকশনটি যখন আমি শুরু করছি তার ওই 45 মিনিট 1 ঘন্টা আগেই আমি খবর পেয়েছি আমার একান্ত অনুগত স্টুডেন্ট, একটি বাচ্চা ছেলে, আমার স্টুডেন্ট সুমন, সে চাকরি পেয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সে যখন আমার কাছে এসেছিল তার যে ধ্যান ধারণা ছিল, কেননা প্রত্যেকেই সরকারি চাকরি পাবে, সরকারি চাকরি করব, এরকম একটা বাসনা প্রত্যেকের মধ্যে আছে, এটা আমি লক্ষ্য করেছি, তার মধ্যেও ছিল। কিন্তু আমার প্রেডিকশন শেষ কথা বলে, আমি বারবার ধরে বলেছি আমার মুখনিসৃত বাণী দৈববাণী। তার কারণ আমি সাবজেক্টটাকে নিয়ে শুধুমাত্র 3 ঘন্টা ঘুমোই, বাদবাকি সবসময় আমি এই সাবজেক্টটাকে নিয়েই রয়েছি। আমি তাকে প্রেডিকশন করে বলেছিলাম, কি বলেছিলাম না বলেছিলাম সেগুলো তো বলবো না, এবং তারপর সে আমার কথা মতন চলেছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার একদম মুখের কাছে এসে কাজগুলো ফসকে যাচ্ছে। লাস্টে সে যখন নয় ফরিয়াপুকুর নয় মেদিনীপুরের চেম্বার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সে যখন লাস্টে আমার কাছে এলো 2025-এ, আমি বলেছিলাম 2026 এর ফেব্রুয়ারির মধ্যে তুই কাজ পাবি, তা না হলে অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। এবং এই রিসেন্টও আমি যখন বর্ধমানের চেম্বার মেদিনীপুরের চেম্বারে যাচ্ছিলাম, তখন আমার অফিসের মানুষজনদের সাথে আমি বলছিলাম কি হলো, আমি যে বললাম, কেননা ও কি করছে না করছে, ওর রেজাল্ট, এইটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম, কারণ আমি ছকের মধ্যে দেখতে পাচ্ছিলাম ফেব্রুয়ারি মাসের মধ্যে ও কাজ পাবে। অবশেষে আমার মুখনিসৃত বাণী দৈববাণী সেটা আরেকবার ধ্রুব সত্য, প্রমাণিত সত্য হলো। এটা যে সত্য হয় এটা বহুবার প্রমাণ করে এসেছি, নতুন কোনো তাগিদ আমার নেই। আমার এটা ভেবে ভালো লাগছে, ছেলেটা বিপুল পরিশ্রম করেছে, প্রচন্ড কর্ম। এমন নয় স্যার কবে চাকরি পাবো দেখুন তো বলে ঘরের মধ্যে বসে আছে, তা নয়। কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি থেকে তাকে সরিয়ে দিয়েছিলাম আমি। যেমন আপনাদের মনে আছে নিশ্চয়ই, সুখদেব মন্ডল 15,000 টাকার জন্য সে 15,000 টাকার চাকরি পেয়েছিল রাজস্থানে। তার বাবা মা কেঁদে কুকিয়ে একাকার করলো, বললো যে না 15,000 টাকার জন্য অত দূরে চলে যাবে না, কিন্তু ওই যে স্যার যেটা বলবে সেটাই ফাইনাল। আজকে 15,000 না 18,000 থেকে 1 লাখ টাকায় চলে গেছে, 1 লাখ ক্রস করে গেছে। এই কারণের জন্যই লোকে আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, আর এই কারণের জন্যই আমার কাছে যারা আসে তারা আমার স্টুডেন্ট, ক্লায়েন্ট নয়। যাই হোক, আমি প্রথমেই জানিয়ে রাখি যে আজকাল বেশিরভাগ এই চেম্বারে মানুষজন আসছে, যেহেতু মানে টেলিভিশনের চাইতে আগে সব মানুষ টেলিভিশন দেখে আসতো এবং অনেক দিন ধরে টেলিভিশন দেখেছে, আমার কি ব্যাপার স্যাপার, আমি কি বলতে চাই, আমার নিয়মানুবর্তিতা তারা জেনে আসতো। কিন্তু ইদানিং যেহেতু ইউটিউবে দেখা গেল 5-10টা অনুষ্ঠান দেখেছে, বা ভালো লাগলো, চল ওনার কাছে চল, ফিস তো দিচ্ছি সুতরাং ওনার কাছে যাচ্ছি, এর ফলে কি হয়ে গেছে, আমার মধ্যে যে একটা নিয়ম শৃঙ্খলা, আমার মধ্যে যে নীতি রয়েছে, রীতি রয়েছে, আমি যে আদর্শের জন্য সবকিছু করি, এবং আমার সমস্ত কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সমস্ত কিছু বা জীবন ধারণের সমস্ত কিছু নিয়োজিত হয় কর্মের মধ্যে দিয়ে, সেটা কিন্তু তারা জানে না। তারা যখনই দেখলো বাবা বুকিং নাম্বারে ফোন করে নিলাম, স্যার কটা থেকে কটা পর্যন্ত থাকবেন, স্যার 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত থাকবেন, ও তাহলে তো কোনো অসুবিধা নেই, 3টের সময় আসছি। ব্যারাকপুরের চেম্বার দেখুন, বর্ধমানের চেম্বার দেখুন, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি গিয়ে বসে রয়েছি, এবার তারা খেয়ে দিয়ে ধীরে সুস্থে আসছে। এই যে
নিয়ম নীতি বহির্ভূত এই জিনিসটা আমি কখনো পছন্দ করি না। ব্যারাকপুরের চেম্বারে আমার চেম্বার শেষ হয়ে গিয়ে যখন আমি বাড়ির পথে রওনা হয়েছি, মাঝপথে চলে এসেছি, তখন আবার ব্যারাকপুরের চেম্বার থেকে ফোন যে দেখুন 4-5 জন আবার এসছে। চিন্তা করা যায়, ভাবা যায়, তারা 3টে, 3:30, 4টের সময় আমার কাছে আসছে প্রেডিকশন করাবার জন্য। আবার অনেকে আছে প্রেডিকশন তারা শুনছে, শোনার পরে আচ্ছা রেমেডি নেওয়ার পর কতদিন পর আমি রেজাল্ট পাবো, মানে রেমেডিটা দিলাম অটোমেটিকলি রেজাল্ট হয়ে গেল, কর্মের কোনো প্রয়োজন নেই, সাকসেস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ প্রয়োজন নেই, লড়াইয়ের প্রয়োজন নেই, মিরাকেল ম্যাজিক করে দিয়েছে এই সাবজেক্টটাকে। আপনাদের দোষ নেই। তার কারণ একটা দেশে, একটা সমাজে, একটা রাষ্ট্রে যখন স্কুল বন্ধ হয়ে যায় মন্দির গড়ে ওঠে। মন্দির গড়ে ওঠাটাকে আমি কখনো যে আমি এর এগেনস্টে সেটা নয়। জাগ্রত মন্দির, এখানে এলেই তোমরা সফল হয়ে যাবে, কারা বলছে? যারা এই যে স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে তারাই বলছে, তারাই ডেকে নিয়ে আসছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, স্টুডেন্টদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। কেন? শিক্ষক শিক্ষিকারা ক্লাসরুমে গিয়ে কেন বোঝাতে যাব, আমরা অনলাইন ক্লাস করব, তারপর এই ওই করে টেনে টুনে আমার যে কোচিং সেন্টারে সেখানে টেনে নিয়ে চলে আসব। সেক্ষেত্রে যুব সমাজের এই মেন্টালিটিটা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক জিনিস, কিন্তু আমি এটা পছন্দ করি না। বিটার ট্রুথ চিরকাল বলে এসেছি, তাই প্রচুর শত্রু আমার, শত্রুতা করুক, কিন্তু তবুও আমি বলি আমি এটা করলাম, তারপরে কতদিনের মধ্যে রেজাল্ট পাবো? কিসের রেজাল্ট? তোমার নেগেটিভিটিকে অফ করে দেওয়া হলে এবার সমস্ত কিছু তুমি তোমার লড়াইয়ের মধ্যে দিয়ে হাসিল করবে। এটাই তো জীবন। জীবনে সফল হওয়াটা এত ইজিয়েস্ট জিনিস নয়, এই সুমন তার প্রমাণ। সে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর ঘরে বসে থাকিনি। প্রথমে সে ভেবেছিল পুলিশে কাজ করব, সরকারি চাকরি করব, তারপরে যখন আমার কাছ থেকে সে শুনলো কি কি না কি কি, তখন সে পুরো ভারতবর্ষব্যাপী ছুটে ছুটে বেড়াতে শুরু করলো। সে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য কঠোর কঠিন পড়াশোনা করতে আরম্ভ করলো। যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি হলো তখন তাকে বোঝালাম যে এখানে জেতা এবং শেখা, হার বলে কিছু হয় না। তুমি যে পারছো না, কেন পারছো না সেটাকে ক্ল্যারিফাই করো, সেটাকে আত্মসমালোচনা করো, আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে, স্ক্রুটিনি করো, আবার ঝাঁপাও। তার ফলে আজকে সে কিন্তু সফল হলো, এবং এই যে সফল হয়েছে সেখান থেকে সে আরো হিউজ সফল হবে 2-3 বছরের মধ্যে। আজকের দিনে করতে পারে, লিখে রেখে দিতে পারি আমি। তাহলে যখন আমি ইউটিউবে 4-5টা অনুষ্ঠান দেখে আসছি, যেমন যদি খুব ভালো মতন ধরা যায় কেউ আমাকে অনলাইন প্রেডিকশন করতে দিয়েই আচ্ছা কতদিনের মধ্যে পাবো, তার মানে আমার জীবনযাত্রা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। আমার যে প্রত্যেকদিন টেলিভিশনে 7টা করে অনুষ্ঠান হয় তাদের কোনো আইডিয়াই নেই। আমি যে 30 দিনের মধ্যে 28 দিন চেম্বারে ছুটে ছুটে বেড়াই মানুষের ডাকে সাড়া দিয়ে, তাদের কোনো আইডিয়াই নেই। আমি এইবার বললাম বর্ধমানের চেম্বারে অনেক ফাস্ট চলে আসতে হবে, কেন বর্ধমান চেম্বার শেষ করার পর ওরই কাছাকাছি, আমি এখন কোনো চেম্বারের নাম বলতে চাই না, সেখানে আমার আমন্ত্রিত চেম্বার ছিল সেকেন্ড হাফে। আমি সেকেন্ড হাফে আমন্ত্রিত চেম্বারে যাব, সেখানে হঠাৎ চেম্বার শেষ হয়ে যখন বাইরে গাড়িতে উঠতে যাচ্ছি তখন দেখছি সবাই আসছে। সবাই আসছে মানে কিছু মানুষ আসছে, তারা ভাবছে আপনি তো অনেকক্ষণ ধরে থাকেন, আমরা জানি 4টে-5টা পর্যন্ত, তাই জন্য আসছে। অথচ তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা কিন্তু সবাই 10টা থেকে 10:30টা ম্যাক্সিমাম। আমি পৌঁছে গেছি 9টা 9:30টার মধ্যে। তাহলে এই জায়গাটা কেন আসছে? কারণ ইউটিউবে 4-5টা অনুষ্ঠান দেখছি। স্যার মানে কি সকালবেলায় উঠে হরিবোল হরিবোল করে? হরিবোল করাটা নেগেটিভ নয়, কিন্তু আমি সর্বক্ষণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে মানে আমি পছন্দ করি, আমি সেটাকেই মেনে চলি, কর্ম করি। আমি আমার স্পিরিচুয়ালিটির দরকার নেই, ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাওয়ার দরকার নেই। আমার কাছে গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংকিংস। যখন কেউ একজন অনলাইনে প্রেডিকশন করতে বলছো, প্রেডিকশন করতে বলার পর স্যারকে দিলাম, স্যার ঠিক করবে, কবে পাবো? আবার 2 মিনিট পর হোয়াটসঅ্যাপ, কবে পাবো কবে পাবো, অফিস নাম্বারে, ব্যাস অফিস নাম্বার থেকে তখন স্যার কবে আপনি প্রেডিকশনটা করে ইউটিউবে পাবলিশ করবেন বলুন। নয়তো প্রশ্ন করছে, এত প্রশ্ন কিসের? এত প্রশ্নটা কিসের? আমি কি ঘরের মধ্যে বসে হরিবোল হরিবোল মা পাইয়ে দাও সবকিছু করি? 3 ঘন্টা ঘুমাই, সারাক্ষণ পরিশ্রম করি, চাউলামি করার জন্য আমি নয়। আমি লাস্ট বারের মতন এটা ওয়ার্নিং নয়, থ্রেডিং দিয়ে দিলাম।
যদি কেউ অসভ্য, ছোট লোক, অশিক্ষিত মেন্টালিটি, তারা আমার কাছে কখনো আসবে না। তোমরা এটা ভুলে যেও না যে টাকা দিয়ে কিন্তু স্যার সুমন্ত জি চৌধুরীকে কেনা যায় না। আমার প্রয়োজন নেই। আমার একটা আদর্শ আছে, আমার একটা রীতি আছে, আমার একটা নীতি আছে। তার জন্য সবকিছুকে বলিদান আমি দিয়ে দিয়েছি এবং দিতেও পারি, এবং যতদিন বাঁচবো ততদিন দেব। আবার অনেকে ওই যে 3-4 বার দেখেছে, আচ্ছা দাদা কা কোথায় বসেন, আমি কি তোমাদের দাদা ভাই ভাই বোন? তোমার বাপের সম্পত্তিতে গিয়ে আমি হাত বসাতে যাচ্ছি? যে সাবজেক্টার মাস্টার, তাকে রেসপেক্ট করতে জানো না, সারা পৃথিবীর মানুষ রেসপেক্ট করতে পারছে, তুমি কোথাকার হরিপদ দাস, তুমি দাদা ভাই বলে ডাকছো? তোমার ক্ষমতা তো কম নয়। বয়স হয়েছে তো, তাই জন্য ক্রোধটা এখন আর দেখাই না। ভালো করে লক্ষ্য করবেন, আগের মতন বেশি ক্রোধ, চিৎকার চেঁচামেচি করি না, তাতে আমার নিজেরই কষ্ট বেশি। কিন্তু এত কুলাঙ্গার, এত অর্বাচীন, এত ছোট লোক এবং এত অশিক্ষিত মানুষ এখন আমার চেম্বারে আসছে, আমাকে তারা পর্যবেক্ষণ করছে, আমার অ্যাস্ট্রোলজিকে তারা অনুভব করার চেষ্টা করছে। আসলে কিছুই করছে না, আসলে তারা কিচ্ছু করছে না। ভালো করে না জেনে আমার কাছে আসার দরকার নেই। আমার চেম্বারে একজন মানুষ আসুক, 2জন মানুষ আসুক, কিন্তু তারা সত্যি সত্যি আমাকে জেনে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি বলতে চাইছে সেটা জেনে, এবং আমি কর্মকে বিশ্বাস করি এইটা জেনে তবে যেন আসে। তা না হলে ঘেঁটিটা ধরবো, তাড়িয়ে দেব। বলে রেখে দিলাম শেষবারের মতন। আজকে যে জাতিকার প্রেডিকশনটি আমি করছি, সেই জাতিকা একদমই বাচ্চা মেয়ে। একদম প্রথম দিকে তার বিবাহ হয়েছে। এবার সে আমাকে প্রেডিকশন করতে বলেছে, হিসাব মতন আমার সন্তান তার চাইতেও সে ছোট, মিষ্টি মেয়ে, বাচ্চা মেয়ে। তার ছক দেখে তো আমার তাকে আরো বাচ্চা বলে মনে হয়েছে, এবং নিষ্পাপ আমার মা বলেই তাকে মনে হয়েছে। কিন্তু আমি যখন একজন অ্যাস্ট্রোলজার হিসেবে প্রেডিকশন করছি, আমি কাউকে আনন্দ দেবার জন্য প্রেডিকশন করতে পারবো না। আমার কোনো প্রেডিকশনে কেউ যদি আঘাত পায়, নিজ গুণে যেন আমাকে ক্ষমা করে দেয়, কিন্তু আমি কোনোভাবে যেটা দেখছি সেটাই বলবো। তার বাইরে তাকে আনন্দ দেওয়ার জন্য বা সে যাতে দুঃখ না পায় সেই কারণের জন্য কোনো প্রেডিকশন কিন্তু আমি করতে পারবো না। আমি এই জাতিকার ক্ষেত্রে কেবল বলছি না, আমার অনলাইন প্রেডিকশন বা আমার চেম্বারে যারা আসে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি সেটা বলবো। আমি সর্বপ্রথম এই জাতিকার জন্মছকটি বলি। তার আগে জানিয়ে রাখি, জন্মছক মানে হচ্ছে আমি যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। তারপর আমার 5 বছর বয়স হয়, 10 বছর বয়স হয়, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করে, আমার শরীরের পরিবর্তন হতে শুরু করে, মনের পরিবর্তন হতে শুরু করে, যৌনতার পরিবর্তন হতে শুরু করে, চাহিদার পরিবর্তন হতে শুরু করে। যেমন সেরকম জন্মের সময় যে গ্রহগুলো, জন্মের সময় গ্রহের যে অবস্থান, যে গ্রহগুলো, সেগুলোও কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলে প্রতিটা ক্ষণ। আজকের দিনে গোচরগত, ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে আজকের সিচুয়েশন দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করতে হয় তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমার দেখা যাচ্ছে খুব ভালো চাকরি পাওয়ার যোগ আছে আমার জন্মছকের মধ্যে, কিন্তু আমার 30 বছর, 35 বছর বা 40 বছর হয়ে গেল, আমি খুব ভালো চাকরি পেলাম না। জীবনে অনেক সুখী হওয়ার জায়গা ছিল, কিন্তু আমি আমার জীবনে সুখী হতে পারলাম না। জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগ ছিল,
কিন্তু আমার সেই প্রাপ্তির জায়গাটা জিরো হয়ে রইল, নীল হয়ে রইল। কেন? কিসের জন্য? কি কারণের জন্য? এবং কি করলে সেই যে না হওয়া অপ্রাপ্তির জায়গাটা প্রাপ্তির জায়গাটায় রূপান্তর ঘটাতে পারে, সেটা একমাত্র বলতে পারে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক। স্পট ইমপ্লিমেন্টেশন ছক সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি, এআই অ্যাস্ট্রোলজি, হোয়াট এভার, যে কেউ কখনোই সৃষ্টি করতে পারে না। যেমন এআই অ্যাস্ট্রোলজি নাকি এখন মার্কেটে মারাত্মক সাড়া ফেলে দিয়েছে, এটা শোনার পর থেকে আমি একটু স্টাডি করছিলাম। এআই অ্যাস্ট্রোলজি কখনো কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারবে না। এআই অ্যাস্ট্রোলজি কখনো স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবে না। পারবে না এই কারণের জন্য, এটা পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বলো বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি বলো, গুরুবিদ্যা। এই যে আমার জন্ম ছক, সেখান থেকে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, অঙ্কটা এআই জানে না এবং সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি জানে না। একমাত্র সাইন্টিফিক অ্যাস্ট্রোলজাররা একটা অঙ্ক আছে, সেই অঙ্কের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হয়। যেমন আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা যে 100% অ্যাকুরেট প্রেডিকশন আমি করে এসেছি লাস্ট 7.5 বছর ধরে, সেটা কিন্তু একমাত্র সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিতে শেখানো হয়। সেটা আমি চাইলেই তোমাকে বলে দিতে পারি না। যদিও আমি আমাদের কি বলে এই আমাদের কালপুরুষ ছক নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম একটি টিভি চ্যানেলে, কিন্তু কখনোই আমি ডিটেলসে আলোচনা করব না, শেখাবোই না। যখন তুমি আমার স্টুডেন্ট হবে মানে আমার কাছে মনে করো শিখছো, তখন আমি তোমাকে শেখাতে পারি, আদারওয়াইজ নট। আর যদি এটা এমনি অতটা ইজি হয়ে যেত, তাহলে এআই তৈরি করতে পারতো বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি আজকের দিনেও তৈরি করতে পারতো, পারে না। এই কালপুরুষ ছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক কখনোই ক্রিয়েট করা সম্ভব নয়। আশা করি বোঝাতে পারলাম। এবার সর্বপ্রথম আমি জন্ম ছকটা বলবো। এই জাতিকার বৃশ্চিক লগ্ন এবং মকর রাশি। 1 নাম্বার ঘরে, বৃশ্চিকের ঘরে, মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে। 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 3 নাম্বার ঘরে, মকরের ঘরে, শনির ঘরে চন্দ্র এবং কেতু বসে রয়েছে। ইউরেনাস এবং নেপচুন বসে রয়েছে। 4 নাম্বার 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। যদি খুব ভালো মতন দেখা যায়, 6 নাম্বার ঘরে, মেষের ঘরে, মঙ্গলের ঘরে শনি, বৃহস্পতি বসে রয়েছে। 7 নাম্বার 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। 9 নাম্বার ঘরে, চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে রাহু, বুধ বসে রয়েছে। 10 নাম্বার ঘরে, সিংহের ঘরে, সূর্যের ঘরে, রবির ঘরে সূর্য এবং শুক্র বসে রয়েছে। 11 নম্বর এবং 12 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। এবার আমি যদি খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে চন্দ্র, 4 নাম্বার ঘরে বুধ, 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে রাহু, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, 7 নাম্বার ঘরে রবি, 8 নাম্বার ঘরে শনি, 9 নাম্বার ঘরে ইউরেনাস, নেপচুন, 10 নাম্বার 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 12 নাম্বার ঘরে প্লুটো এবং কেতু বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 1 নাম্বার ঘরে কিন্তু এই বাচ্চা মেয়েটির মঙ্গল বসে রয়েছে। তার মানে অকস্মাৎ রেগে যাওয়ার জায়গাটাও যেমন লক্ষ্য করা যায়, আবার যখন 1 নাম্বার ঘর অর্থাৎ লগ্নভাব দ্বারা আমরা স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে মঙ্গলের ঘরে যখন মঙ্গল বসে থাকে, মঙ্গল দেখা গেল ধনু, আমাদের ধনু লগ্ন, সেখানে মঙ্গল বসে রয়েছে, তাহলে কেবল হট টেম্পার কে আমি বলতে পারতাম, সে হঠাৎ করে রেগে যেতে পারে, চাপা ক্রোধের জায়গা, এগুলো লক্ষ্য করা যায়। কিন্তু যখন 1 নাম্বার ঘরটা মঙ্গলের ঘর এবং মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে, তখন আমি যেটা দেখতে পাচ্ছি, এ কিন্তু খুব স্পষ্টবাদী টাইপের মেয়ে, এবং এ কিন্তু আপোষ করতে কখনো পারে না। মেন্টাল দেখা যাচ্ছে আমাকে আপোষ করতে হচ্ছে, আমি মেন্টালি ডিস্টারবেন্সের জায়গায় চলে যাব যখন আমাকে আপোষ করতে হবে। এর মধ্যে রাগ, অভিমান, দুঃখ, এই জায়গাগুলো তো রয়েছে, মাঝে মাঝে হয়তো রেগেও যায়, রাগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই মেয়েটি অত্যন্ত স্পষ্টবাদী এবং
সৎ মেয়ে, হ্যাঁ, সততা এর মূলধন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এমনি রেগে যায়, কিন্তু আবার অনেকে দেখা যায় যে আমি 24 ঘন্টার মধ্যে রাগছি না, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট রেগে গেলাম এবং আমার রাগের পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। অযৌক্তিক ভাবে আমি রেগে গেলাম, খিস্তিখোর মারতে আরম্ভ করলাম, তা কিন্তু নয়, এটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্রের ঘরে কিন্তু রাহু রয়েছে এবং বুধ রয়েছে। তাহলে আমি তো এখন আর ফিল্ম কিছু দেখি না, আমরা আগে যে ছায়া ছবি দেখতাম, সেখানে আমরা নায়িকাদের ব্যবহার দেখতাম, সে রেগে যাচ্ছে, বড় লোক বাড়ির মেয়েরা রেগে গিয়ে এই ভাঙচুর করছে ওই ভাঙচুর করছে, কিন্তু আবার দেখা যাচ্ছে খুব ইমোশনাল, ইলিউশন, আবেগ, হ্যাঁ, তার মধ্যে ভীষণ বাচ্চাদের মতন সে কেঁদে উঠছে, তার চাহিদা বাচ্চাদের মতন, তার আচরণ বাচ্চাদের মতন হয়ে যায় যখন ভালোবাসার মানুষের কাছে সে ধরা দেয়। তাহলে এই মেয়েটিও একটু পুতুল পুতুল দেখতে, এবং এই মেয়েটির মধ্যেও কিন্তু সেই ছায়া ছবির নায়িকাদের মনোভাবের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এ হঠাৎ করে যুক্তিসঙ্গত ভাবেই হয়তো রেগে যাচ্ছে, হ্যাঁ, এবং স্পষ্টবাদী, বিটার ট্রুথ, কোনো নেগেটিভিটি বা কোনো রকমের অনৈতিক বা অবৈধ কোনো কিছু দেখলে, যে কোনো কিছু সে কখনো মেনে নিতে পারবে না, যেরকম রেগে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার এই কিন্তু শিশুর মতন সরল এবং ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও এর মারাত্মক রকমের রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, সেই চন্দ্রের ঘরে রাহু এবং বুধের অবস্থান, এবং সবচেয়ে বড় কথা তার বুদ্ধি, তার যুক্তি এবং তার যে ব্রেন ওয়ার্কের জায়গা, ইমপ্লিমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে আবেগটাকে সে প্রাধান্য দেয়। এই ক্ষেত্রে কিন্তু একদম প্রপার অর্থে সে কখনোই কট্টর বাস্তববাদী তা নয়, বয়সটাও সেরকম ধরনের নয় এবং নেচারটাও কিন্তু তার সেই ধরনের। যা কিছু করছে একটা ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যে চন্দ্রের ঘর, কর্কটের ঘর থেকে সমসপ্তমে কিন্তু মকরের ঘর, 7th হাউস, এবং 7th হাউসে কিন্তু কেতু বসে রয়েছে এবং চন্দ্র বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 3 নাম্বার ঘরে। তাহলে 3 নাম্বার ঘরে কেতু এবং চন্দ্র বসে থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার অনেক গলত, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে ভুল ভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা যেমন লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন মানে এইটা খুব সত্যি কথা, টেরাকে টেরা বলতে নেই, কালোকে কালো বলতে নেই। ছোটবেলায় আমাকেও যখন কেউ কালা, কেলটু বলে ডাক্তার, আমি রেগে যেতাম, কিন্তু আমার তো গায়ের রং কালো। কালোকে কালো বললে রেগে যায়, এটা একটা মারাত্মক জিনিস। টেরাকে টেরা বললে রেগে যায়, নাটাকে বেটেকে বেটে বললে রেগে যায়। তাহলে কি হচ্ছে, আমাদের জীবনের মধ্যে না কিছুটা অ্যাডজাস্ট, কিছুটা কম্প্রোমাইজ এবং ব্যক্তিগত জীবনে তো করতেই হয়। তাহলে এর কিন্তু এই বিটার ট্রুথ বলার একটা জায়গা রয়েছে, স্পষ্টবাদী টাইপের। তাই জন্য দেখা যায় যে যারা খুব কাছের বন্ধু, অকস্মাৎ তারা গুপ্ত শত্রু হয়ে ওঠে, সেই বন্ধুত্বটার জায়গা থাকে না, শত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। চন্দ্র এবং কেতুর অবস্থান একত্রীকরণ কি করে, এটা আমার মধ্যেও মারাত্মক রয়েছে। আমারও তো চন্দ্র কেতুর একত্রীকরণ রয়েছে, তবে চন্দ্র তো উচ্চস্থ অবস্থায় রয়েছে, এর শনির ঘরে রয়েছে, এটাই যা পার্থক্য। তাহলে কি হয়ে যায়, আমি এমন কট্টর বাস্তব, বিটার ট্রুথ বললাম, একটা বন্ধু বা তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, যখনই সে মানে ওই যে বললাম, মানে তিক্ত সত্য কথা শুনলো, সে তখন দেখা গেল আমাকে আর বন্ধু বলে মনে করতে পারছে না, দেখা যাচ্ছে আমাকে ইগনোর করলো, অথবা আমার গুপ্ত শত্রু করে দিল, মানে সে গুপ্ত শত্রুতা শুরু করে দিল। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। এছাড়া কেতু এবং চন্দ্রের একত্রীকরণ, বিশেষ করে শনির ঘরে যখন রয়েছে, কি হয়, সকালবেলায় উঠলাম, মনটা একদম ফুরফুরে রয়েছে, দারুণ রয়েছে, বেলার দিকেও মনটা ফুরফুরে দারুণ। হঠাৎ করে কোনো একটা কিছু প্রবলেম হলো, বা দেখা যাচ্ছে কোনো একটা আর্গুমেন্টের জায়গা চলে এলো, বা কোনো নিউজ পেলাম, বা দেখা গেল এমনি, অনেক ক্ষেত্রে এমনিও লক্ষ্য করা যায়, দুপুরের পর থেকে মেঘ জমতে শুরু করলো আকাশে, মেঘ ডাকতে শুরু করলো আকাশে, মনটা ফুরফুরে ছিল, হঠাৎ করে যেন মনটা খুব মোচড় দিয়ে উঠলো। হঠাৎ করে যেন এই যে মনের যে অস্বাভাবিক, এই যে গেম চেঞ্জিং হয়ে যায়, সারা চেঞ্জিং,
হঠাৎ করে ভালো রয়েছে, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে যেন একদম অত্যন্ত মানসিকভাবে ডিস্টারবেন্সের জায়গা কেতু এবং চন্দ্রের একত্রীকরণের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে কেতু এবং চন্দ্রের একত্রীকরণের ফলে ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, মানুষ চেনার জায়গায় আমি অত্যন্ত দুর্বল হই। যেহেতু আমি আমার সরলতা দিয়ে, আমার স্বচ্ছতা দিয়ে আমি আমার মতন করে তাকে বিচার করি, তাই জন্য যে দেখতে নারী তার চলন দেখা, যাকে ভালো লাগছে ভালো লাগছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, চন্দ্র কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স, বিশেষ করে শনির ঘরে, সেই শনি 6 নাম্বার ঘরে নিচস্থ হয়ে যখন বসে রয়েছে, তখন কি হয়ে যায়, যাকে ভালো মনে করলাম সে আদতে কিন্তু ভালো হলো না, বা যাকে খারাপ মনে করলাম সে আদতে ততটা খারাপ নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড হাউসটা যদি দেখা যায়, তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। তাহলে 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, সে কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে। 6 নাম্বার ঘরটা কিন্তু সার্ভিসের জায়গা, 1-6-10 কানেকশন, এবং 6 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের জায়গা। তাহলে আমি কিন্তু লাস্ট দুটি যে আমি অনলাইন প্রেডিকশন করলাম, সেখানেও কিন্তু আমি বলেছি মঙ্গল 6th হাউস এবং মঙ্গল বৃহস্পতির একত্রীকরণ খুব সুন্দরভাবে কিন্তু কমিউনিকেট করতে পারা যায়, বিশেষ করে সার্ভিস ক্ষেত্রে কমিউনিকেশনের জায়গাটা টেরিফিক হয়। আমি কি সেল করতে চাইছি, অনেক সময় আমি কোনো প্রোডাক্ট সেল করি, অনেক সময় আমি আমার নলেজকে সেল করি। তাহলে এই সেলিং পদ্ধতিতে আমি সুন্দরভাবে কিন্তু সেল করার প্রবণতাটা আমার মধ্যে পজিটিভ থাকে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনির সাথে মঙ্গলের ঘরে বসে আছে। তাহলে 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতার জায়গাকে বুঝি, 5 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের বুদ্ধির জায়গাটাকে বুঝি, বুদ্ধিমত্তার জায়গাটাকে বুঝি, 5 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের সন্তানের জায়গাটাকে বুঝি, আর সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে বুঝি। তাহলে সেকেন্ড হাউস এবং 5th হাউসের অধিপতি গ্রহ মঙ্গলের ঘরে বসে আছে, সেই মঙ্গল স্বক্ষেত্রে বিদ্যমান, অত্যন্ত পজিটিভ। আমি জানি না তুমি হাতে কোনো স্টোন পরে আছো কিনা, যদি হাতে কোনো স্টোন পরে থাকো, তাহলে জীবনে কোনোদিন আর কখনো রেকটিফিকেশনের জন্য, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর জন্য আমার বা আমার অফিসের সাথে যোগাযোগ করবে না। তোমার নিজের জীবনটাকে তুমি নিজে ধ্বংস করে ফেলছো। তাহলে মা, বুঝতে পেরেছো মা, তোমার জীবনটাকে তুমি শেষ করে ফেলছো যদি হাতে কোনো স্টোন পরে থাকো। তুমি স্টোন পরে তুমি থাকতেই পারো, তোমার জীবন তোমার যা ইচ্ছে তাই করে থাকতে পারো, কিন্তু যারা হাতে স্টোন পরে রয়েছে, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, যদি কোনো স্টোন পরেও থাকো, এই নেগেটিভিটি কখনো কিন্তু অফ হয়নি। তাহলে সেকেন্ড হাউস এবং 5th হাউসের অধিপতি গ্রহ নিচস্থ শনির সাথে বসে রয়েছে গ্রহরাজ, এটা ভুলে গেলে কখনোই কিন্তু চলবে না। তাহলে যখন শনি কিন্তু গ্রহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল বলা হয়, আজকালকার দিনের এই যে আমাদের চাহিদার দুনিয়াতে রাহুকে রাজা সম্রাট বলা হলেও অ্যাকচুয়ালি গ্রহদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শনি। সেই শনি নিচস্থ অবস্থায়, শনি কিন্তু তুলার ঘরে উচ্চস্থ মানা হয়, আর মেষের ঘরে নিচস্থ মানা হয়, নিচস্থ শনির সাথে বসে রয়েছে। এই নেগেটিভিটিকে যদি অফ না করা হয়, আজকের দিনে তুমি লিখে রেখে দিও, তোমার দিক দিয়ে, তোমার হাজবেন্ড, তোমার প্যারেন্টস বা তোমার যারা অভিভাবক, তারা কত বড় লোক সেই কথাটা আমি আসছি না, তোমার দিক দিয়ে তুমি কখনো অর্থনৈতিক উন্নতি বা স্টেবিলিটি পাবে না। চ্যালেঞ্জ কা সাথ, তুমি যে কাজই করো, চ্যালেঞ্জ কা সাথ আজকে বলে দিলাম। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ যখন নিচস্থ শনির সাথে বসে থাকে, তখন কোনো মতেই কিন্তু অর্থনৈতিক উন্নতির জায়গাটা লক্ষ্য করা যায় না, কখনো অর্থনৈতিক উন্নতির জায়গাটা লক্ষ্য করা যায় না। তুমি আমার মা, অনেক কথা তোমাকে বললে তোমার গায়ে ফোসকা লেগে যেতে পারে, তুমি তো বাচ্চা মেয়ে, কিন্তু তুমি আমাকে বাবার মতোই ট্রিট করো, মনে করো বাবা বলে তোমাকে আমি ঝাড়পুছ করছি, সেরকম মনে করেই অবজার্ভ করে নিও।
5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা, প্রথমত সফলতার জায়গা, জীবনে আসবে না তোমার এই নেগেটিভিটিকে যদি অফ না করা হয়। তোমাকে আঘাত দেওয়াটা আমার কাজ নয়, পাষাণ আমি নই, কিন্তু যখন একজন অ্যাস্ট্রোলজার হিসেবে, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হিসেবে আমি প্রেডিকশন করছি, তখন তোমাকে মিথ্যে কথা আমি বলতে পারবো না। আর তোমার খারাপ লাগুক, তুমি রেগে যাও, আমার কিচ্ছু করার নেই। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি যখন 6 নাম্বার ঘরে, বিশেষ করে কিন্তু নিচস্থ শনির সাথে বসে থাকে, কখনো তোমার জীবনে সফলতা আসতে পারে না, তোমার সন্তানই হতে চাইবে না। ডাক্তার করিয়ে দেখাক। তাহলে হাজার হাজার ডাক্তার, এটা আমার স্টুডেন্টরা সবাই জানে, সবাই আমাকে স্যার বলে আমার পায়ের কাছে বসে স্যার আশীর্বাদ করবেন কখনো বলতো না। এর বেশি আর আমি আর কিছু বললাম না। প্রচুর ডাক্তার, প্রচুর মানে হেভিওয়েট ডাক্তার, ভালো ভালো ডাক্তার, আমিও তাদেরকে স্যার বলি, তারাও আমাকে স্যার বলে, বাবা বলে, গুরু বলে, হ্যান বলে, ত্যান বলে, বাবাই বেশি বলে। তাহলে কেন? তার কারণ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে পরিষ্কার সায়েন্স, এখানে কোন রকমের টুকটাক আর কোন যোগ্য আর কোন রকমের মা পাইয়ে দাও বা বটগাছ বা অসত্য গাছে সুগলি বাঁধার কথা বলছি না। 5 নাম্বার ঘরের অধিপতি করে, 5 নাম্বার ঘরটা হচ্ছে সন্তানের জায়গা। সে যখন নিচস্থ শনির সাথে বসে রয়েছে, কখনোই এখন সন্তান হবে না। আর আরেকটা কথা বলি মা, আবার বলছি, নিজে বলে ক্ষমা করে দিও, যদি কখনো সন্তান চলে আসে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, মিসক্যারেজ হয়ে যেতে পারে। যদি কখনো সন্তান শরীরে চলে আসে, হঠাৎ করে দেখা গেল নেগেটিভ কোন রকমের কোন কর্মফল পেয়ে গেলে সেক্ষেত্রে, কেননা সন্তানের জায়গাটা এখন কদাপি পজিটিভ নেই, কদাপি পজিটিভ নেই। এবং তোমার বুদ্ধিমত্তার জায়গাটাও তুমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছো না। 5th হাউস দ্বারা বুদ্ধির জায়গাটাকে জানা যায়, তোমার কমিউনিকেশনের জায়গা, বুদ্ধির জায়গা। তুমি চিন্তা করো, যদি শনিটা না থাকে, তাহলে মঙ্গলের ঘরে মঙ্গল এবং বৃহস্পতির একত্রীকরণ খুব সুন্দর হবে, কথা বলতে পারার জায়গাটাকেও বোঝায়। এই প্রসঙ্গেও তোমাকে জানিয়ে রাখি যে মঙ্গল এবং বৃহস্পতি আমার একত্রে 5th হাউসে রয়েছে, তাই আমার বুদ্ধি নিয়ে কারোর কখনো কোনো সংশয় হয়নি, এবং আমার বক্তব্য বলার ক্ষেত্রেও কখনো কোনোদিন সংশয় হয়নি। কেমন? এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সফলতা বলতে কি বোঝায়? সফলতা বলতে কেবলমাত্র চাকরির সফলতা নয়। 5th হাউস দ্বারা যখন সফলতার জায়গাটা বোঝা যায়, তাহলে আমার বিবাহিত জীবনের জায়গাটা, তাহলে আমার জীবনে যা যা কিছু করছি সেখান থেকে কি আমি সফল হতে পারছি, সেই সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কেননা এক্ষেত্রে কিন্তু শনি বৃহস্পতির একত্রীকরণ নেই, নিচস্থ শনি এবং বৃহস্পতির একত্রীকরণ হতেই দেবে না। তুমি যদি হাতে কোনো স্টোন পরে থাকো, তুমি কোনো যদি যজ্ঞ করে থাকো, তুমি হোয়াট এভার অন্য কোনো অ্যাস্ট্রোলজার যদি কোনো রেমেডিয়াল সাপোর্ট নিয়ে থাকো, আজকের দিনে সেই নেগেটিভিটিটা অফ হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে না। আমি কি করব? লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট এটা গেল, এবার সেকেন্ড চলে আসি। মা, তুমি আমার মা, আমি তোমার অবুঝ পিতা, পিতাই মনে করো, যদিও পিতা বাবা এরা তো সবাই হতে পারে না, তবুও তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। তোমার এই বৈবাহিক জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারলাম না। তুমি পারলে আমার সামনে এসে আমাকে 4-5টা কটু কথা শুনিয়ে যেও, মেয়ে বললো বলে আমি মাথা নিচু করে সহ্য করে নেব, কিন্তু আমি কিছুতেই পজিটিভ লক্ষ্য করতে পারলাম না। তার কারণ যেটা, প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বৃহস্পতি দ্বারা আমরা আমাদের বিবাহিত জীবন মেয়েদের ক্ষেত্রে এবং হাজবেন্ডকে বুঝি, ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা বিবাহিত জীবন এবং স্ত্রীকে বোঝা যায়। সেই বৃহস্পতি নিচস্থ শনির সাথে বসে আছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 7 নাম্বার ঘর দ্বারাও কিন্তু বিবাহের জায়গা বা পার্টনারের জায়গাটা বোঝা যায়। তাহলে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 12 নাম্বার ঘর মানে কিন্তু ব্যয়ের স্থান। তোমার 1 বছর মাত্র বিয়ে হয়েছে, তুমি প্রশ্ন করেছো আমি উত্তর না দিয়ে কি করব? তুমি যখন প্রশ্ন করেছো উত্তর তো দিতে হবে। কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু সূর্যের ঘরে, সূর্যের সাথে বসে আছে, দারিদ্র যোগ সৃষ্টি করলো। দারিদ্র যোগ যখন সৃষ্টি হলো, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও,
তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে 1 বছর হতে পারে তোমার বিবাহ, কিন্তু এই বিবাহটা আলটিমেট কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বুকে পাথর রেখে বলছি, এই বিবাহটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হয়তো চললো, তারপর আলটিমেট 12 হাউসকে হিট করছে। নেগেটিভিটি অফ না করে তুমি বিবাহ করলে কেন? আর কেউ যদি তোমাকে নেগেটিভিটি অফ করে থাকে, তাহলে তার কাছে যখন সিচুয়েশন নেগেটিভ হবে, তখন তার কাছে যেও। কেননা যখন আমি দেখতে পাচ্ছি এই যে বৃহস্পতি আমার হাজবেন্ডের যে নির্দেশ করছে, সে যখন শনি কানেক্টেড, নিচস্থ শনি কানেক্টেড, তাহলে কিন্তু আমি হাজবেন্ড অথবা ওয়াইফের মধ্যে ভুল ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করতে পারছি। তুমি আমাকে তোমার হাজবেন্ড নিয়ে অনেক প্রশ্ন করেছো, একটা প্রশ্নের উত্তর আমি দেব না। কেন? তার প্রেডিকশন আমি করছি না, এবং তার প্রেডিকশন করাতে গেলে তার অনুমতি নিয়ে তার প্রেডিকশন করাতে হবে। আমি তোমার ছক দ্বারা, তুমি বললে আমার হাজবেন্ড কোনো এই করছে কিনা, তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে কেন? তার কারণটাই হচ্ছে নিচস্থ শনি এবং বৃহস্পতির অবস্থান। দুজনের বন্ডিং, দুজনের আন্ডারস্ট্যান্ডিং, 1 বছরের মধ্যেই মনের মধ্যে এই প্রশ্ন তোমার আসতেই হবে। তাই জন্যই না লোকে আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, তাই জন্য না সারা পৃথিবীর মানুষ আমাকে ঈশ্বর বলে ডাকে। অথচ তো আমি ঈশ্বর মানে কি? গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংকিংস। তোমাকে আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আমি ব্যারাকপুরের চেম্বারে একজন বয়স্ক মানুষ, সে উস্কো খুস্কো ভাবে আমার কাছে এসছে তার বউকে নিয়ে, এসে পরে এগিয়ে দিয়ে বসে রয়েছে। তো আমি তার প্রেডিকশন করতে বলেছে। আমি বললাম, তোমার যে সন্তান, তোমার যে কন্যা সন্তান, তার বিবাহের জায়গাটা তো মারাত্মক নেগেটিভ দেখতে পাচ্ছি, শ্বশুর বাড়ির জায়গাটা তো মারাত্মক নেগেটিভ দেখতে পাচ্ছি। সেই মানুষটার দোষ কি? সেই মানুষটা বলছে, বিবাহের আগে আমি একজনের কাছে গেছিলাম, সে রেমেডি দিতে বলেছিল, রেমেডি নিয়েছি, সমস্ত কিছু ধরুন করিয়েছি, সমস্ত কিছু করার পর বিয়ে দিয়েছি। আমি বললাম, কিন্তু আজকের দিনে তো নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। তার বিয়ের কয়েকটা মাত্র মাস হয়েছে, আমি কি করেছে না করেছে জানি না, কিন্তু সেই মেয়েটি আজকের দিনে মৃত। সে নিজে মারা গেছে নাকি কেউ মেরেছে, সেটা তো মানে আলোচনা সাপেক্ষেও নয়। তার জন্য রয়েছে পুলিশি ব্যবস্থা, রয়েছে শাসন ব্যবস্থা রয়েছে, তারা দেখবে। কিন্তু তারা আমাকে একটি কথা কিন্তু বলেনি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেদিনকে কিন্তু ব্যারাকপুরের চেম্বারে প্রচুর মানুষ ছিল। সেই মানুষটা বলেছিল আমাকে রেমিডি দিন। আমি বললাম, রেমিডি তোমাকে দেবো না। সেই মানুষটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বসেছিল, শুধুমাত্র স্যার একটা প্রেসক্রাইব করবে এবং রেমিডিটা দেবে। আমি রেমিডি দিইনি। কাকে রেমিডি দেবো? কিসের জন্য রেমিডি দেবো? কি কারণের জন্য রেমিডি দেবো? রেমিডি ফেরি আমি করি না। অসৎ ভাবে যদি এই প্রফেশনে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হয়, তার চাইতে ভিক্ষা করা ভালো। ভিক্ষা আমি কোনোদিন করব না, তার চাইতে ওই মুটে মজুর কুলিগিরি করব, সেটা তো খারাপ কাজ নয়। কিন্তু মানুষকে মিথ্যে আমি ভুল পথে পরিচালিত করব, কখনো সম্ভব নয়। সেটা কখনো করা যায় নাকি? তাহলে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে তুমি কখনো অফ করনি। এই বিবাহিত জীবন 5 বছরের বেশি যাবে না, এবং তুমি যে ধারণাটা করছো না, সেই ধারণাটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে উঠবে তোমার কাছে। হয়তো সেই রূপ ভাবে হবে না, কেননা তোমার হাজবেন্ড সম্পর্কে আমি সেরকম ভাবে কিচ্ছু তার দিক দিয়ে বলতে পারবো না, কেননা তার প্রেডিকশন আমি করছি না। যদি বুঝতেও পারি তবুও বলবো না। আমি শুধু তোমাকে বলতে পারি, বৃহস্পতি দ্বারা হাজবেন্ডের জায়গা বোঝা যায়। তোমার এই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি সঠিক হয়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বৃহস্পতি নিচস্থ শনির সাথে যদি হয়, তাহলে শনি মানে কিন্তু অবৈধতাকেও বোঝায়, শনি মানে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসকেও বোঝায়। তাহলে বৃহস্পতি এবং শনির অবস্থান, তাহলে আমি যে বিবাহ করেছি, আমার যে বৈবাহিক সম্পর্ক এবং আমার হাজবেন্ডের জায়গায়, সেখানে অবৈধতার জায়গা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটা তোমার দিক দিয়ে হতে পারে, তোমার হাজবেন্ডের দিক দিয়ে হতে পারে। এর বেশি আমি কখনো বলবো না। আবার বলছি, তোমার মধ্যে দিয়ে কারোর যদি দেখা যাচ্ছে বাবা মৃত্যুর জায়গা, অ্যাক্সিডেন্টের জায়গা, সেটা বলতে পারি। কিন্তু কারোর চারিত্রিকগত কোনো কথা আমি জানি তো বটেই, কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড বলবো না। সে যদি বলে আমার প্রেডিকশন আপনি করুন, আমি সম্মত আছি,
তবে আমি তার প্রেডিকশন করে তার নেগেটিভিটি বলবো। তবে এইটুকু তোমাকে বলতে পারি, তোমাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে অবৈধতা গ্রাস করবেই। কেননা শনি মানে লিগেল অ্যাক্টিভিটিস এর জায়গা, শনি মানে বৈধতার জায়গা, শনি নিচস্থ হয়ে বৃহস্পতিকে হিট করছে, সেক্ষেত্রে 5th হাউস এবং সেক্ষেত্রে 2nd হাউসও কিন্তু কোলাপস হয়ে যাচ্ছে। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। এবং 7th হাউসের অধিপতি গ্রহ 12 হাউসের অধিপতি গ্রহ। তাহলে বারবার ধরে বলেছি 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে, 12 হাউস কেন নয়? তার কারণ এই যে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 হাউস। তাহলে 7th হাউসের অধিপতি গ্রহ 12 হাউসের অধিপতি গ্রহ হচ্ছে। এই নেগেটিভিটিকে অফ না করে তুমি বিয়ে করলে কেন? আর যদি নেগেটিভিটিটা অফ করে থাকো তাহলে আমাকে দিয়ে প্রেডিকশন না করিয়ে তার কাছে যাও। যদি তোমার কোন রকমের ক্রাইসিস বা কোনো প্রশ্ন চিহ্ন তোমার মধ্যে দেখা দেয়, এটা পরিষ্কার লক্ষ্য করে যে হাতের মধ্যে যদি স্টোন পড়ে থাকো, তাহলে কিন্তু আমি আবার বলছি মা, তুমি আমার সামনে এসে আমাকে তুমি একটু মুখ ফুক করো, আমি ভীষণ ক্রোধী মানুষ, তবুও সেটা মাথা নিচু করে আমার মেয়ে আমাকে ঝাড়ছে বলে আমি মনে করবো, কিন্তু তুমি ভুল সম্পূর্ণ ভুল জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর চলে আসি 6 নাম্বার ঘরে। প্রথমত একটা কথা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, বুধ এবং রাহুর অবস্থান কি করে? তুমি ক্লেভার চাইল্ডই বলছি আমার কাছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তোমার তুখর বুদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং 6th সেন্স তোমার মারাত্মক জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম কি হয়ে গেল? 10th হাউসে রবি বসে রয়েছে, এর চাইতে পজিটিভ জায়গা সরকারি চাকরির ক্ষেত্রে হয় নাকি? কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সরকারি চাকরি পেতে গেলে শুধু রবি কি উচ্চস্থ থাকলে হয় না। তাহলে সেক্ষেত্রে কাকে উচ্চস্থ থাকতে হয়? কেতু কি উচ্চস্থ থাকতে হয়? প্রথমে কেতু, তারপর কিন্তু সূর্য রবি। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু শনির ঘরে বসে রয়েছে, শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, কেতু নিচস্থ হয়ে গেল। তুমি দেখবে 3rd হাউস দ্বারা মানসিকতা মনোভাবের জায়গায় স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাই হওয়া, সেটা তোমার, তুমি তো বাচ্চা এখন, হয়তো তোমার খানিকটা ঠিক আছে বলে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, কম্প্রোমাইজ এগুলো ছোট বয়সে খুব ভালো মতন করা যায়। যত আস্তে আস্তে বয়স বাড়বে, যখন আমার মতন থুতথুরে, তুমি তো বুড়ি হবে তখন, আমার তো প্রচুর, আমি থুতথুরে বুড়ো বলা যেতে পারে, এই বয়স যখন আসবে দেখবে তখন তুমি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে না। এবং আমি তো একটা মজা করে বললাম, এই বয়সের অনেক আগে, তুমি রিসেন্ট 5 বছরের মধ্যে দেখবে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে না। তাহলে কেতু নিচস্থ হয়ে যাচ্ছে, শুক্র উচ্চস্থ 10th হাউসে, রবির ঘরে রবি বসে রয়েছে, পাওয়ারফুল ছিল। এটাও কি তুমি স্টোন করে ঠিক করার চেষ্টা করেছিলে বা যোগ্য করে ঠিক করার চেষ্টা করেছিলে? ভুল করেছিলে। কেন না, সূর্য এবং শুক্রও কিন্তু সেখানে বসে রয়েছে। শুক্র কিন্তু 12 হাউসের অধিপতি গ্রহ, ব্যয়ের স্থানের অধিপতি গ্রহ। তাহলে 10th হাউসকে যদি খুব ভালো মতো, প্রথমত 6th হাউস 1-6-10 কানেকশন, তাহলে 1 নাম্বার ঘরটা মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে, কিন্তু মঙ্গলের আরেকটা ঘর 6th হাউস, সেখানে কিন্তু শনি এবং মঙ্গলের বীজযোগ সৃষ্টি হয়ে গেল, নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা গেল। এবং পরবর্তীকালে 1-6-10 কানেকশন যদি দেখা যায়, সেখানে দারিদ্র যোগ সৃষ্টি হলো। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। আবার বলছি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা দারিদ্র যোগ নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে ফল ডাউন হয়ে গেছে। তুমি সরকারি চাকরি পেয়ে দেখাও, তুমি সরকারি চাকরিটা পেয়ে দেখাও। এই নেগেটিভিটিকে তুমি অফ করোনি কেন? যদি বয়স অনুপাতে বলা যায়, তাহলে তোমার বয়সী আমার যারা স্টুডেন্ট রয়েছে সবাই এখন স্বক্ষেত্রে একদম, মানে কি বলবো, সঠিক মতন তারা কিন্তু বিরাজ করছে। তাহলে তোমার তো আরো আগেই নেগেটিভিটিকে অফ করা উচিত ছিল। আর যদি নেগেটিভিটিকে অফ করে থাকো, তাহলে আমি বলছি তোমাকে নেগেটিভিটিটা অফ হয়নি, ছকের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে। 1 নম্বর ঘরটা উচ্চস্থ, কিন্তু 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলের ঘর 6th হাউসে শনি এবং মঙ্গল, এবং শনি নিচস্থ হয়ে রয়েছে এবং 12 হাউসকে হিট করছে। তাহলে 6th হাউসের জায়গাটাও কিন্তু 12 হাউসে চলে আসছে। কিছুদিন পর দেখবে, আমি তো বারবার ধরে বলে উঠছি, 6th হাউস দ্বারা প্রাত্যহিক জীবন ধারণ বোঝায়, সেটাও দেখবে নেগেটিভ ইনফ্লুয়েন্স, মানসিকভাবে বিচলিত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাবে। যখন সার্ভিসের কথাটা বলছি, তাহলে 6 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে গেল। আবার যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে। আবার যদি কেতুর জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে কেতু পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে, কেননা শনির ঘরে সেই শনি কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। শনি মেষের ঘরে পুরোপুরি নিচস্থ মানা হয়।
তাহলে 1-6-10 কানেকশন নিচস্থ হয়ে রয়েছে। 1-6-10 কানেকশন নিচস্থ হয়ে থাকলে সরকারি চাকরি পাবে না, আর যদি তুমি অন্য কোনো চাকরি করো সেখানেও বিন্দুমাত্র স্যাটিসফ্যাকশনের জায়গাটা পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছো? 6,000, 7,000, 10,000 টাকায় প্রচুর চাকরি পেতে পারো, কিন্তু সেগুলো কি চাকরি? সেখান থেকে উন্নতিরও কোনো যোগ নেই। সেটা যদি যাচ্ছি টাইম পাস করছি এইটুকুই যা। সেটা পরিষ্কার লোক, যে কথাগুলো বললাম সেই কথাগুলো হইয়ে দেখাও, পারবে না। এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন ছিল। আমি 2-3 দিন পরেই আমি বহরমপুরের চেম্বারে যাচ্ছি, সেই সঙ্গে এই কথাটাও কিন্তু আমি তোমাকে বলবো যে তুমি যদি মনে করো নেগেটিভিটিটা অফ করলাম তারপরে চটজলদি সবকিছু পেয়ে গেলাম, কখনো কিন্তু সম্ভব নয়। কখনো কিন্তু চটজলদি কোনো কিছু সম্ভব নয়। যেমন আমি তোমাকে বলি, 40+ বছর বয়স, পাত্রের বয়স বোধহয় 50 বছরের ঊর্ধ্বে চলে গেছে। এইটা তো মানে এই কাহিনীটা মানে কেউ শোরগোল ফেলে দিয়েছিল, আমার ইউটিউব চ্যানেলটাতেও রয়েছে, তুমি ভালো করে দেখবে। একটি নয়, 2টি ঘটনা আছে। একটা যাদের হয়েছিল তারা নিজেরাই কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, আর একটা তো প্রেডিকশনের মধ্যে দিয়ে বলেছে। আর এরকমই আরেকটা ঘটনা ঘটেছিল, কিন্তু তাপসের যে ঘটনা ঘটেছিল সে তো বাচ্চা ছেলে, তাই জন্য তার তো 50 বছর হয়নি, সেটা আলাদা। কিন্তু এই যে ডাক্তার বলে দিয়েছিল কখনোই আর কিন্তু সন্তান হওয়া সম্ভব নয়, আমি যখন নেগেটিভিটিটা অফ করলাম, নেগেটিভিটিটা অফ করার পর আমি বললাম আবার ডাক্তারের কাছে যাও, এবং কিছুদিন পর, বোধহয় 100 দিন পরে, তখন ডাক্তার বললো ভারী এই তো সুযোগ দেখা যাচ্ছে। এবং তারপর কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যা কিছু সাপোর্টিভ জায়গা বা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এবং ডাক্তারি কিন্তু ডাক্তারি শাস্ত্রের যে প্রয়োগ দুটোর দ্বারা কিন্তু অত বয়স্ক অবস্থায় দেবপ্রিয়ার জন্ম হয়েছিল। দেবপ্রিয়ার কাহিনী নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। তাহলে সে কিন্তু তার বাবা মা কিন্তু বাচ্চা নয়, বেশ ভালো বয়স হয়ে গিয়েছিল। ওই বয়সে অনেকেই কিন্তু সন্তান নেবার সেই ইয়েটাই করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু মাকে অনেক কিছু ফেস করতে হয়েছিল। এরকম বহু কাহিনী রয়েছে। বেশিরভাগ কাহিনী ঘটনা ঘটে যাবার পর স্যারকে গুড বাই করে দিয়েছে, আর লাগবে না আপনাকে। আর এরা কেবল আমার কাছে সারেন্ডার করেছিল, তাই জন্য এই কাহিনীটা আমি জানি। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমি দেখা গেল আমি নেগেটিভিটি অফ করলাম, নেগেটিভিটি অফ করার পর অটোমেটিকলি তুমি কিন্তু কখনো সরকারি চাকরি পেয়ে যাবে না। যেহেতু তুমি আমার ইউটিউব চ্যানেল দেখে আমাকে প্রেডিকশন করতে দিয়েছো, তাই জন্য অ্যাস্ট্রোলজিটা ছুমন্ত ছু বলে মনে করতে পারো। আমি তোমার নেগেটিভিটিটা অফ করলাম, এইবার তোমাকে তোমার মতন করে কিন্তু কর্ম করতে হবে। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আমি তোমাকে অলওয়েজ সাপোর্ট করে যাব। সাধারণত অ্যাস্ট্রোলজাররা রেমেডি দেওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না। রেমেডি দেওয়ার পর আমি কিন্তু সকলের সাথে থাকি, স্টুডেন্টদের। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই যে ইউটিউব দেখে অনেকে রেমেডি নিয়ে আমার স্টুডেন্ট হয়েছে, তারা রেমেডি নেওয়ার পর কি হলো, তারা মনে করছে আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ প্রতিদিন। আচ্ছা, আমার একটা কোয়ারিজ ছিল, আচ্ছা আজকের দিনে আমার এইটা প্রবলেম মানে প্রয়োজন ছিল, তারা আমাকে ডিস্টার্ব করছে কেন বলো তো? তার কারণ তারা কিন্তু বেশি দিন আমাকে দেখেনি। আমি যে 30 দিনের মধ্যে 28 দিন বাইরে বাইরে চেম্বার করে বেড়াই, এক একটা দিনে দেখা যায় আজকে এখানে একটা আমন্ত্রিত চেম্বার, সেকেন্ড হাফে আরেকটা আমন্ত্রিত চেম্বার, সারাক্ষণ কর্ম করি, মোবাইল নিয়ে বসে নি, বা মা পাইয়ে দাও মা 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 করি না। তার কারণ আমি তো বলেছি আমার আদর্শ শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বলে গেছেন, সুকর্ম নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণোপিতং নিঃস্বাদৌরিত সুচিত সম্ভান সর্বা। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, দৃপ্ত দুর্বাত্তা কিয়ত্তিং ত্রাইত্রুত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্যং নৃতি নৃত্যা নৃত্যে ঔরাত্তা জয়্যত তৃপ্তা আনন্দ নিঃস্বার্থতা কীর্তয়্যত। কর্মের চাইতে বড় সত্য কিচ্ছু হয় না, তিনি বলে গেছেন। তাই জন্য তাকেই আমার আদর্শ, তাকেই আমার গুরু, তাকেই আমার এভরিথিং মনে হয়। আমি তো বারবার ধরে বলেছি, শ্রীকৃষ্ণকে তো আমরা মানব রূপী বা ঈশ্বর বলতে, জীবন্ত ঈশ্বর বলতে মানি, সারা পৃথিবীর মানুষ মানে। কেন মানে? তার কারণ তিনি কিন্তু কর্মের কথাই বলে গেছেন। তাহলে নেগেটিভিটিটা অফ করার পর বাদ বাকি সবকিছু তোমার কর্মের মধ্যে দিয়ে করতে হবে। নেগেটিভিটিটা অফ করার পর ডাক্তার দেখাতে হবে, চেকিং করতে হবে। ডাক্তার তারপরে তোমাকে যেভাবে ট্রিটমেন্ট করতে বলবে ট্রিটমেন্ট করবে, বা যেভাবে চলতে বলবে। যদি হাজবেন্ডের কোনো নেগেটিভিটি থাকে সেইটাকে অফ করে তারপর সন্তান হবে। তুমি কখনো মনে যদি করো যে আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম আর ঘরে বসে রইলাম, সরকারি চাকরি টিং 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 করে তোমাকে সরকারি চাকরি চিঠি দিয়ে গেল, তাহলে তুমি ভুল মনে করছো। কেননা সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট বিল্ডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। এই কথাগুলো বলতে হচ্ছে যেহেতু তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখে আমার কাছে আসছো। যদি আমার টেলিভিশনের অনুষ্ঠান বা আমাকে বহুদিন ধরে প্রত্যক্ষ করতে, তাহলে তোমরা বুঝতে পারতে লড়াইটাই আমার জীবনে, আমার আলটিমেট দৃষ্টিভঙ্গি হচ্ছে কর্ম 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 এবং কর্ম।
কেননা একটা মানুষ সফল হয়, একটা মানুষ বিফল হয় তার কর্মের উপরই। যেই মানুষটা সদর্থক কর্ম, সঠিকভাবে কর্ম এবং আমার যে লক্ষ্য নির্ধারণ করে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছি কর্মকে, সফল হয়। হ্যাপাজারি লুপ করছি, সেলফ কনফিডেন্সের অভাব, বিফল হয়। কর্ম এভরিথিং, সেটা ভালো খারাপ দুই দিক রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে চন্দ্র এবং কেতুর যে রিয়াকশন রিপারকেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে আরেকটা কথা বলি, হয়তো তুমি জানো, তাও বলে রাখছি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। তোমার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তোমার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন। কেন না, নেগেটিভিটিকে অফ করাটা ভীষণ প্রয়োজন। শুনলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম, ভাগ্যে যা আছে তাই হবে মনে করলাম, বা দূর, আমার নেগেটিভিটি নিয়ে আলোচনা করছে, আমি আরেকজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তাহলে অলওয়েজ ওয়েলকাম। আর তখনই কিন্তু তোমার জীবনে জয় আসবে বা সফল হবে। নেগেটিভিটিটা শুনলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলো নেগেটিভিটিটাকে আমি অফ করব, এতটাই সিরিয়াস। যারা হয়েছে তারাই কিন্তু সফল হয়েছে, যারা হয়েছে সফল হয়েছে। যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, কত চোখের জল, কত কষ্ট, কত ঘাম, রক্তাক্ত হয়ে যাওয়া, মাথা নিচু করে বসে পড়া, তারপরের দিন আবার উঠে দাঁড়ানো। এই জায়গাটাই প্রবলেম, কেননা এই জায়গাটা সিচুয়েশন ক্রিয়েট করে কিন্তু শনি। শনি যখন নিচস্থ থাকে তখন যে কোনো সিচুয়েশনে হঠাৎ করে আমি কুইট বা গিভ আপ বা রুট চেঞ্জ করে দিই, বা বিলিফ সিস্টেম থেমে যায়। ফাইটিং স্পিরিটটা সেরকম ভাবে থাকে না। যদিও তোমার মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে, এটা একটা পজিটিভ সাইড, কিন্তু আমি শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স এক্ষেত্রে মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা কি, 4 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের জীবনের আনন্দের জায়গাটাকে বুঝতে পারি। দেখো, তোমার মানে ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, বিবাহিত জীবন মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আবার বলছি না, তার কারণ 4th হাউস দ্বারা আমি আমার ব্যক্তিগত জীবনকে বুঝি। তাহলে 4th হাউসের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই শনি 6th হাউসে নেগেটিভ ভাবে বসে রয়েছে। তাহলে সেই জায়গাটা কখনোই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা আমি চাইছি 2026 এ 50% সফলতা যদি আমি চাই, তাহলে 300% নিজেকে নিয়োজিত করতে হয়, 300% নিজেকে প্রস্তুত করতে হয়। তাহলে 4th হাউস যখন নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে যে সফলতাটা আমি চাইছি সেই সফলতার উপযুক্তও কিন্তু আমি হচ্ছি না, হইনি, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 4th হাউস দ্বারা জীবনের আনন্দের জায়গাটা বোঝা যায়। সেই জায়গায় যখন শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে যায়, তখন জীবনের আনন্দের জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। জীবন যদিও একদিন বা 1 মাস বা 1 বছরের নয়, আমি পুরো জীবনের জায়গাটাকেই যদি ক্ল্যারিফাই করি, এক্সপ্লেইন করি, তাহলে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে গেল, 8 নাম্বার ঘর দ্বারা আমরা, 8 নাম্বার ঘরটা হচ্ছে মানব স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। 8 নাম্বার ঘরটা এবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 8 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রাহু কানেক্টেড হয়ে গিয়ে চন্দ্রের ঘরে বসে রয়েছে। তাহলে তুমি যতই মনে করো তুমি বাস্তববাদী, তুমি যেটা করছো সেটা তোমার বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে, যদিও দুনিয়া তুমি কিছুই দেখোনি এই বয়সে, কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট না করতে পারা। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যেটাকে ঠিক মনে করছি সেটাকেই ঠিক মনে করছি। তার কারণ যখন সূর্যের ঘরে বসে থাকে এবং সূর্য নেগেটিভ হয়ে গেল, কেন? শুক্রের সাথে একত্রীকরণের ফলে শুক্র 7 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই ক্ষেত্রে রবির নেগেটিভ ইম্প্যাক্ট, আমিত্বের জায়গাটা চলে আসে, হ্যাঁ, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা চলে আসে। তখন কিন্তু আমি আমার মতন করে সবকিছুকে ভাবতে শুরু করি। আমার অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা ততটা থাকে না। এখন যদি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে, আমি মারাত্মক অ্যাডজাস্ট করি ভাই। যে মানুষটা প্রতিদিন এসে বউকে মারধর করছে, গালিগালাজ দিচ্ছে মুখকে, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি প্রেডিকশন আমি করেছি, আমি দেখেছি যে সবাই বলে যে না না আমি ঠিক, আমার ভুলটা আমি বুঝতে পারি না। অত সহজ নয় নিজের ভুলটা বোঝা। তাই তুমি মাথায় রেখো, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা তোমার আছেই আছে। অ্যাডজাস্ট করতে হবে। আমি অনেক অ্যাডজাস্ট করছি, আমি আর কত অ্যাডজাস্ট করবো না। প্রপার অর্থে জীবনে শান্তি পাওয়ার জন্য অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস
এবং এই যে আমিত্ব, আমার মতন করে সবকিছু, কখনো কোনো দিন কিন্তু নয়। আমার কাছে একটি মেয়ে এসেছিল, সেটাও বোধহয় ব্যারাকপুরের চেম্বারই। মেয়েটি এসে আমাকে, তার সাথে যার একটা প্রেমিকের সাথে বিয়ে হবে, সেই প্রেমিককে আমি ঢুকতে দেখি, সে বাইরে রয়েছে। আমি বললাম, তাহলে বিয়ে করছিস? বিয়ে করবো কিনা স্যার ভাবছি, আপনি বলুন করবো কি করবো না। কেননা ও আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বলছে, তুমি বাড়িটা ভালো মতন দেখবে, আমি বাইরে কাজ করি, আমাকে চাকরানি করে নিয়ে যাচ্ছে। আমার স্টুডেন্ট বাচ্চা মেয়েটি, সে আমাকে বাবা বাবা বলেই ডাকে, বলছে জানেন আমাকে চাকরানি করে নিয়ে যাচ্ছে নাকি। বলছি বাড়িটাকে তুমি সঠিক মতন দেখো, আমি বাইরে সারাক্ষণ কাজ করব, অর্থ নিয়ে চিন্তা ভাবনা নেই, কিন্তু বাড়িটা তুমি দেখো। তাহলে বাড়িটা সারাক্ষণ ধরে বাড়ি পরিষ্কার করা, রান্না করাটাই কি আমার কাজ? আমি কি চাকরানি করছি? আমার মা তার বিবাহিত জীবন 50 বছর অতিক্রান্ত করেছিলেন, তারপর তিনি মারা গিয়েছিলেন। আমি ছোটবেলা থেকে যতদিন আমি মাকে দেখেছি, মা কোনোদিন কিন্তু বলেনি, সকাল থেকে রাত পর্যন্ত মা অনর্গল কাজ করে যেতেন। যদিও আমাদের বাড়িতে সার্ভেন্ট ছিল, তবুও মা অনর্গল কাজ করে যেতেন, সব কাজ করতেন। কিন্তু কোনোদিন কি মা বলেছিল যে আমি কি চাকরানি? কোনোদিন বলেনি। এখানেই পার্থক্য হয়ে যায় আজ এবং সে কাল। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্টের জায়গা আজকালকার দিনে অনেক অনেক হানি হয়ে গেছে। এবার সবাই হলু হয়ে গেছে, কাউকে জিজ্ঞাসা করো, অনেক কম্প্রোমাইজ করছি, স্যাক্রিফাইস, আরে বাবা বিরাট করছি। সিকিং স্টোন স্ট্যান্ডিং অন দ্য সিশোর, আইনস্টাইন বলেছিলেন। তাহলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে? কর্মফলের জায়গাটা রিফ্লেক্টই করছে না সেরকম ভাবে। কর্মফলের, তুমি কর্মফল মানে আমি কর্মপ্রাপ্তির জায়গা, আমি কর্ম যে করছি তার ফল পাওয়ার জায়গা। তাহলে তুমি বলো না, সার্ভিস পাওয়ার জায়গাটায় তোমার 4 নম্বর ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে রয়েছে। তুমি মনে করছো আমি প্রস্তুত, কিন্তু তোমার প্রস্তুতির জায়গাটা অ্যাস্ট্রোলজিক্যাল লক্ষ্য করা যাচ্ছে না। আরো প্রস্তুতির প্রয়োজন, আরো প্রস্তুতির প্রয়োজন। নেগেটিভিটি অফ না করলে সেই জায়গাটাকেই তুমি লক্ষ্য করতে পারছো না। 4th হাউস নেগেটিভ হয়ে গেছে, 5th হাউস নেগেটিভ হয়ে গেল। কিসের জন্য? সফলতার জায়গাটাই নেগেটিভ, কারণ 5th হাউসের অধিপতি গ্রহ নিচস্থ শনির সাথে বসে আছে, আর 4th হাউস নিচস্থ হয়ে গেছে, 3rd হাউসও নিচস্থ হয়ে গেছে। তাহলে ব্যাপার যেটা হচ্ছে, আমি প্রপার কর্মটাই করছি না। আমি আবার বলছি, 50% কর্মের জন্য 80% নিজেকে প্রস্তুত রাখলে 50% রেজাল্ট পাওয়া যাবে না। 300% নিজেকে তৈরি রাখতে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে 5টা সিটের জন্য 5000 মানুষ লড়াই করছে। তাহলে সেই জায়গাটাও নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 3 নম্বর ঘরে কেতু এবং চন্দ্রের একত্রীকরণ শনির ঘরে, সেই শনি যখন নিচস্থ হয়ে যায়, তখন সংযোগের জায়গা, সোকল যাকে আমরা লাক, ভাগ্য, নিয়তি, ললার লিখন, কপাল এটসেট্রা এটসেট্রা বলি, সেই জায়গাটা কখনোই কিন্তু ফেভারেবল হয় না, কখনোই কিন্তু হয় না। সংযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 95% কর্ম করার পর তারপর কিন্তু 3%, 4%, 5% সংযোগের জায়গাটা ইনক্লুড করে কর্মফল প্রপার ভাবে 100% পাওয়া যায়, বা 90% পাওয়া যায়, বা 80% পাওয়া যায়। সংযোগের জায়গাটা প্রয়োজন, সেটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সংযোগের জায়গাটা, এবং 3 নম্বর ঘর দ্বারা আজকের দিনের সংযোগের জায়গাটাকে বোঝায়, সেটাও নেগেটিভ হয়ে রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নেগেটিভ হয়ে রয়েছে। চন্দ্র এবং শনির একত্রীকরণ, চন্দ্র এবং কেতুর একত্রীকরণ, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা মানুষ চেনার ক্ষেত্রেও নেগেটিভ হয়ে যায়। যে মানুষটাকে বিশ্বাস করবে, সেই মানুষের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যায়। 6th হাউসে শনি যখন নিচস্থ হয়ে যায়, শত্রুতা, গুপ্ত শত্রুতার জায়গা টেরিফিক। খুব সাবধান তোমাকে হতে হবে গুপ্ত শত্রুতার জায়গাটা, এবং বিশেষ করে সেম সেক্সের গুপ্ত শত্রু থেকে কিন্তু অনিষ্ট করার জায়গা, অনিষ্ট হওয়ার জায়গা, শত্রুতার দ্বারা জীবনটাকে স্যাটিসফ্যাকশন বিহীন করে ফেলার জায়গা, শত্রুরা দেখা যাবে ক্ষতি করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুক্র মানে আমরা লাক্সারিয়াস লাইফকে বুঝি। লাক্সারিয়াস লাইফ মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের আমরা যে অর্থ সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করছি, শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয়, যে কোনো অর্থ সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করছি। তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘর, 10 নম্বর ঘর মানে আমি বারবার ধরে বলেছি 1-6-10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1-7-10 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1-5-10 কানেকশন, আমার সফলতার জায়গা, সন্তানের জায়গা, বুদ্ধিমত্তার জায়গা। তাহলে 10 কানেকশনটা কি হচ্ছে? ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাব
তখনই সঠিক রেজাল্ট পাবে যখন 10 নম্বর ঘরটা পজিটিভ হবে। 10 নম্বর ঘরটা ফল ডাউনের জায়গা চলে এসছে, শুক্র এবং রবির অবস্থান দারিদ্র যোগ সৃষ্টি করেছে। তাহলে এই যে 7 নম্বর এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন শুক্র যখন 10 নম্বর ঘরে চলে যায়, তখন কি হয়ে যায়, মানসিকভাবে আমার চাহিদার দিক দিয়ে বা যেটা আমার অবধারিত প্রাপ্তির দিক দিয়ে, সব দিক দিয়ে আমি সিচুয়েশনটা ফেস করছি, ওভারকাম করতে পারি না। আমি আবার বলছি, যদি তুমি নেগেটিভিটিকে অফ করে থাকো, যদি তুমি হাতের মধ্যে স্টোন বা অন্য কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে থাকো এবং তার যদি নেগেটিভিটিকে অফ করে বিবাহ করে থাকো, বা তোমার কর্মের জায়গায় তুমি সচেষ্ট হচ্ছ, তাহলে আমার কাছে এসে আমার কাছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। তার কারণ আমি ছুমন্তর ছুঁতে বিশ্বাসী নই। আমি তোমার নেগেটিভিটিটা অফ করব, তারপর তোমাকে চরম লড়াই করতে হবে। এবং যখনই আমি নেগেটিভিটিটা অফ করি, তখন আমি বলি আমার কাছে স্যারেন্ডার করতে হবে, কারণ আমি ভীষণ ক্রোধী এবং আমার কথা না শুনলে ভীষণ বকাঝকা দিই। সেটা কিন্তু 85 বছরের মানে থেকে 90 বছর থেকে শুরু করে 9 বছরের আমার যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেককে, সবাই জানে চোখ থেকে তাদের জল বেরিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাকে তুমি পারবে, তাহলে আমার কাছে স্যারেন্ডার করে তুমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারো। কিন্তু হাতের মধ্যে যদি স্টোন থাকে, লুকিও না। যদি তুমি কখনো যোগ্য করে থাকো বা কোনো রেমেডি তুমি যদি আগে ধারণ বা ইমপ্লিমেন্ট করে থাকো, সেটা অবশ্যই জানানো প্রয়োজন। তার ব্যাড ইফেক্ট সর্বপ্রথম অফ করা প্রয়োজন, তারপর কিন্তু রেমেডি ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। তবে আজকের দিনে যেটা আমি লক্ষ্য করতে পারছি, যেভাবে তুমি চলছো, যদি কোনো রেমেডি ইমপ্লিমেন্ট করে থাকো বা যদি না করে থাকো, যাই হোক না কেন, এই নেগেটিভিটিকে যদি খণ্ডিত না করা যায়, তাহলে আমি সরকারি চাকরির জায়গায় কেন ভালো কোনো চাকরির জায়গাও লক্ষ্য করতে পারছি না। এবং বৈবাহিক জীবনে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং সন্তানের জায়গাটা ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। মা কেমন ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। আমি চাই আমার প্রেডিকশন যাতে ভুল হোক, কিন্তু আমার প্রেডিকশন কখনো ভুল হয় না। তার কারণ পরিষ্কার ক্ল্যারিফাই করে দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি কেন। যেমন যাই হোক, এইটুকুই বললাম। এরপর তুমি চিন্তা ভাবনা করো এবং বলো আমাকে। সর্বপ্রথম তুমি জানিও যে তুমি কোনো রেমেডি আগে কোনো ধারণ করেছিলে কিনা, বা যজ্ঞে কোনো কিছু বা হোয়াটএভার যা কিছু করেছিলে কিনা। তারপর আমি দেখবো সেই নেগেটিভিটিকে অফ করা সম্ভব কিনা। আমি 2-3 দিনের মধ্যেই বহরমপুরে যাচ্ছিলাম। আমি জানি না তুমি ততটা সিরিয়াস কিনা, অনেক সিরিয়াস হওয়া প্রয়োজন। এই ছকটা কিন্তু খুব একটা পজিটিভ ছক নেই। বিবাহের আগেই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন ছিল, অনেক বছর আগেই কিন্তু অফ করা প্রয়োজন ছিল সরকারি চাকরির যখন চাহিদা। কেননা 10 নম্বর ঘরে যে রবির অবস্থান অবশ্যই সরকারকে নির্দেশ করে, কিন্তু কেতু নেগেটিভ হয়ে রয়েছে এবং 10 নম্বর ঘরে শুক্রের অবস্থান দারিদ্র্য যোগ সৃষ্টি করছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।